আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের তৃতীয় দিনে আপিল কার্যক্রম চলছে। সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক 11টি বুথে এই আবেদন করছে সংক্ষুব্ধ প্রার্থীরা। গত দুদিনে 164 জন প্রার্থী আপিল আবেদন করেছে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি। খোরা একটা বিষয় নিয়ে, ছোট একটা বিষয় নিয়ে আমাকে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আজকে আমি এখানে আসছি মনোনয়নপত্র বাতিল ঘোষণার পরিপ্রেক্ষিতে বৈধ করার জন্য আপিল করেছি। আমার একটা বিদ্যুৎ বিল বাকি আছে মর্মে আমার নমিনেশন পেপারটা বাতিল করা হয়েছে। এটা যাচাই বাছাইকালে যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা দরকার, এটা করা হয়নি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছেন আমাদের সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সাদিয়া, আপিল আবেদনের বিষয়ে কি তথ্য রয়েছে সর্বশেষ, বিস্তারিত জানাবেন সে বিষয়ে। আফসানা, প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছিল রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাইয়ের পর সেই প্রার্থীরা কিন্তু আজ তৃতীয় দিনের মতো আপিল করার সুযোগ পাচ্ছেন। আজ আপিল করছেন। তো তৃতীয় দিনের মতো এ পর্যন্ত সকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি 15 জনের মতো প্রার্থী আসলে আপিল করেছেন এবং আজ দিনব্যাপী মানে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই কার্যক্রম চলবে এবং প্রার্থীরা আপিল করে তারা আশা করছেন যে যাচাই বাছাইয়ের পরে আবারও তারা তাদের প্রার্থিতা ফিরে পাবেন এবং নির্বাচনে তারা প্রতিযোগিতা করবেন, জনগণের সেবা করার সুযোগ পাবেন, এমনটি আসলে প্রত্যাশা করছেন। আবার অনেক প্রার্থী আসলে অভিযোগ করছেন যে খুব ছোট ছোট কারণে, খুব ক্ষুদ্র কারণে যাচাই বাছাই ঠিকভাবে না করেই তাদের প্রার্থিতা মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। চাইলে আসলে কমিশন এটি সুযোগ তাদের দিতে পারত, এমনটি আসলে তারা জানাচ্ছেন। আর নির্বাচনী ফিল্ড নিয়েও কিছুটা শঙ্কার কথা জানাচ্ছেন অনেক প্রার্থী এবং তারা বলছেন, তারা প্রত্যাশা করছেন যে এই আপিলের পরে আসলে যাচাই বাছাইয়ের পরে তাদের প্রার্থিতা তারা ফিরে পাবেন। এবং এখানে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, 10টি অঞ্চলকে ভাগ করে, যেমন খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, এরকম 10টি অঞ্চলকে আলাদা করে 10টি বুথ করা হয়েছে এবং একটি কেন্দ্রীয় বুথ আছে। এই সব মিলিয়ে 11টি বুথে আসলে এই কার্যক্রমগুলো চলছে, আপিল কার্যক্রম। এবং যেটি কেন্দ্রীয় বুথ আছে সেখান থেকে প্রার্থীরা তাদের বিভিন্ন তথ্য নিতে পারছেন এবং যারা সংবাদকর্মী আছেন তারাও বিভিন্ন তথ্য সেখান থেকেই সংগ্রহ করতে পারছেন। এবং এই কার্যক্রম আসলে চলবে আগামী শুক্রবার পর্যন্ত এবং এরপরে কিন্তু যেসব প্রার্থীদের মনোনয়ন তারা আবার বৈধ হবে কিনা সেটির জন্য আরও আগামী 7 দিন সময় আসলে নেওয়া হবে। তো প্রার্থীরা আসছেন, আজকে সারাদিনই আসবেন, তারা আপিল করবেন এবং বিভিন্ন তথ্য এই বুথ থেকে সংগ্রহ করছেন। এবং আপনাকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এখানে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনী যেই অবজারভেশন যারা সদস্য তারা এখানে এসেছিলেন এবং এইগুলো বুথগুলো অবজারভেশন করে যাচ্ছেন। তো এই ছিল আফসান আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। ধন্যবাদ সাদিয়া আপনাকে। জামায়াত নেতৃত্বাধীন 11 দলের আসন সমঝোতা শীঘ্রই হবে। এনসিপিকে 10টি আসন দেওয়ার বিষয়টি কাল্পনিক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমিরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে, আগামী নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তাহের। বলেন, এই ধরনের পাতানো নির্বাচন হলে দেশ আবারও ধ্বংসের দিকে এগিয়ে যাবে। নায়েবে আমির জানান, ইইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে তার দল। না, ক্লিয়ার পাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ এখনো পুরো ক্লিয়ার হয়নি। সুতরাং এটা কাল্পনিক এবং এটা সত্য নয়, এটা আমি বলতে পারি। এক ধরনের ইনক্লিনেশনটা হচ্ছে এবং সেটা সরকার
এবং ইলেকশন কমিশনের কিছুটা পক্ষপাতিত্বের কারণে একটা ইমপ্রেশন দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জোকসু নির্বাচনে 11 বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। ঘোষিত 11 বিভাগের ফলাফলে সহসভাপতি ভিপি পদে 1092 ভোট পেয়ে এগিয়ে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের AKM রাকিব। নিকটতম প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন 941 ভোট। জিএস পদে শিবির মনোনীত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন 1076 ভোট। ছাত্রদল প্রার্থী খাদিজাতুল কোবরা 570 ভোট পেয়ে পিছিয়ে আছে। অন্যদিকে এজিএস পদেরও এগিয়ে শিবিরের প্রার্থী মাসুদ রানা পেয়েছেন 1020 ভোট, আর ছাত্রদল মনোনীত প্রার্থী পেয়েছেন 898 ভোট। বাকি বিভাগগুলোর ভোট পর্যায়ক্রমে দেয়া হবে বলে জানান নির্বাচন কমিশন। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জোকসু নির্বাচনের ফলাফলের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, ফলাফল গণনা কতটুকু শেষ হয়েছে এখন পর্যন্ত এবং শিক্ষার্থীরা কি বলছেন? আফসানা, যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত কিন্তু 11টি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে মোট 39টি কেন্দ্র, সেখানে মাত্র 11টি ফলাফল ঘোষণা করা হয়েছে এবং বাকি 28টি কেন্দ্রে কিন্তু ফলাফল ঘোষণা বাকি রয়েছে এবং সেটি পর্যায়ক্রমে দেয়া হবে বলে জানিয়েছেন। আপনি জানেন যে গতকাল গ্রহণের পরে ফলাফল গণনার কিছু সময় পরেই কিন্তু আসলে যেই ফলাফলের ওএমআর মেশিনটি সেটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং তারপরেই কিন্তু ফলাফল গণনা বন্ধ হয়ে যায় এবং রাত 12:30টার দিকে আবার সেই গণনা শুরু হয়। এখন কিন্তু হাতে সেই গণনাটি চলছে এবং ওএমআর মেশিন পরে এটি রিচেক করা হচ্ছে এবং যার কারণেই কিন্তু একটু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একটু যদি অনানুষ্ঠানিক একটি বলি যে কিছুক্ষণ আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পেজটি রয়েছে সেখানে কিন্তু 12টি কেন্দ্রের একটি ফল প্রকাশ করেছে। সেখানেও দেখা যাচ্ছে যে ছাত্রদল মনোনীত যিনি প্রার্থী রয়েছেন AKM রাকিব, তিনি এগিয়ে রয়েছেন। তিনি মোট 12টি কেন্দ্রে মোট ভোট পেয়েছে 1255টি এবং রিয়াজুল যিনি রয়েছেন শিবির মনোনীত প্রার্থী, তিনি কিন্তু 1051টি ভোট পেয়েছেন এমনটি দেখা যাচ্ছে। বাকি দুটি পদে কিন্তু শিবির মনোনীত প্রার্থী এগিয়ে রয়েছে। আমরা দেখেছি জিএস এবং এজিএস পদে কিন্তু তারা এগিয়ে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের যে পাল্টা অভিযোগ সেটি কিন্তু দেখা মেলেনি। সুষ্ঠুভাবেই ভোট গণনা চলছে। আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, এখন পর্যন্ত কিন্তু অভিযোগ করেনি। একটু যদি বলে রাখতে চাই, এই যে নির্বাচন সেখানে কিন্তু প্রায় 16,665 জন ভোটার রয়েছে এবং 21টি পদে 157 জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র যে ছাত্রী হলের সংসদের 13টি পদে 33 জন সহ মোট 34টি পদের বিপরীতে 190 জন প্রার্থী চূড়ান্ত প্রার্থী হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। এছাড়াও যদি একটু বলি যে এখানে কিন্তু গতকালকে থেকে এবং তারপরে বেলা 3টার পরে ভোট গ্রহণ চলে এবং সেখানে প্রায় 65% ভোট পড়েছে। 65% ভোট পড়েছে। এখনো চলছে গণনা, তবে কয়টা নাগাদ এই গণনা শেষ হতে পারে সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নির্বাচন কমিশন বলছে পর্যায়ক্রমে প্রতিটি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হবে। তো আফসানা, এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। আফসানা, ধন্যবাদ আপনাকে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে পুরোদমে প্রস্তুতি চলছে বগুড়ায়। আগামী 11 তারিখ সন্ধ্যায় বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে তার। সে সময়ে নতুন রূপে সাজতে শুরু করেছে জেলা শহর। আয়োজকরা পার করছেন ব্যস্ত সময়, উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ 19 বছর পর পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে নতুন রূপে সাজছে বগুড়া শহর। জেলা বিএনপির কার্যালয় সংস্কার, শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ চলছে পুরোদমে। তার আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে জেলার নেতাকর্মীদের মাঝে। ঘরের সন্তান ঘরে ফিরছে, দেশের সন্তান দেশে ফিরছে, বগুড়াবাসীর অত্যন্ত আনন্দের বিষয়। এই মুহূর্তে এই প্রেক্ষাপটে নির্বাচনের আগ মুহূর্তে তার আশাটা ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
বগুড়াবাসীর যে দীর্ঘ 17 বছরের বঞ্চনা মুছে দেবেন এবং বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নগুলো ওনার হাত দেয় হবে। 11 তারিখ রোববার বগুড়া আসার পর 12 তারিখ সদ্যপ্রয়াত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সফর ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বগুড়া জেলা বিএনপি। তারেক রহমান আসবে বগুড়ায়, এটি আমাদের জন্য শুধু না, বিএনপি নেতাকর্মীদের জন্য শুধু না, বগুড়াবাসীর জন্য একটা সুসংবাদ, আনন্দের সংবাদ। বগুড়ার সোল আমাদের বগুড়া আসতেছে, আমরা সবাই বগুড়াবাসী খুব খুশি, আনন্দিত, দোয়া করব তার জন্য, তার মায়ের জন্য। আসন্ন নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন তারেক রহমান। বগুড়ায় নির্বাচনী কর্মসূচি শেষে সড়ক পথে রংপুর গিয়ে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার। আব্দুল হামিদ, আরটিভি। 24 জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় অভিযোগ গঠনের উপর শুনানি আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচার কার্যক্রম। পরে একই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় সাক্ষ্য নেওয়া হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ হবে। এরপর জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এসব মামলায় গ্রেপ্তার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ক্রমেই এক অঙ্কে নেমে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার তাপমাত্রা। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবনে নেমে এসেছে জবুথব অবস্থা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিস। চুয়াডাঙ্গাতে 7 ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে 7.65, পাবনার ঈশ্বরদীতে 8 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামে 8.5, দিনাজপুরে 8.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।